সবাইকে শুভ সন্ধ্যা। সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত আমি লাইভে এসেছি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নিয়ে কথা বলার জন্য। কারণ এ বিষয়ে আমার আ অনেকদিন ধরে কথা বলতে ইচ্ছে হচ্ছিল এবং যেহেতু আমি ছাত্র রাজনীতি করা শুরু করি ক্লাস 7 থেকে অ্যাক্টিভলি আমি এনলিস্টেড কর্মী হিসেবে ছাত্র সংগঠনের সাথে জড়িত হই। কলেজ লাইফে এসে এটা আরো আমি আ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে আরো নিবিড়ভাবে জড়িত হওয়ার ফলে বাংলাদেশের রাজনীতির উপর আমার একটা আগ্রহ তৈরি হয়। সেই আগ্রহের জায়গা থেকে হোক, একজন দেশের নাগরিক হিসেবে হোক, আ বাংলাদেশের রাষ্ট্রপতি সমূহের তালিকা যদি দেখি সেক্ষেত্রে আমাদের এ তালিকাটা খুব বেশি আশাব্যঞ্জক না। এবং আমরা মোটেও দাবি করতে পারি না যে আমরা এমন কোনো প্রেসিডেন্ট পেয়েছি বা আ এমন কোনো প্রেসিডেন্ট আমাদের রয়েছে যাদেরকে নিয়ে আমরা খুব বেশি গৌরববোধ করতে পারি। আমি একটু উদাহরণ দেই। যেমন ভারত কিন্তু তাদের যেসব আ প্রধানমন্ত্রী রয়েছেন আরকি, হ্যাঁ? আ তাদেরকে নিয়ে খুব বেশি গৌরববোধ করতে না পারলেও অথবা আ তাদের প্রধানমন্ত্রীকে দের নিয়ে গৌরববোধ করার অধিকার বা সুযোগ তাদের থাকলেও তাদের প্রেসিডেন্টদেরকে নিয়েও কিন্তু তাদের গৌরববোধ করার সুযোগ অনেক বেশি। আমি এটা আলাদাভাবে বললাম এজন্য যেহেতু বাংলাদেশের মতো আ সংসদীয় গণতন্ত্রের দেশগুলোতে প্রেসিডেন্টের ক্ষমতাটা অনেকটাই বা প্রেসিডেন্ট নির্বাচনটা অনেকটাই রাষ্ট্র পরিচালনার মালিক যারা অর্থাৎ রাজনৈতিক দল বা ক্ষমতাসীন দলের হাতেই থাকে। সো ওনাদের হাতে একরকম ক্ষমতা থাকে যে কে রাষ্ট্রপতি হবে। এবং সেক্ষেত্রে তারা চাইলে এমন কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারেন, যাকে নিয়ে জাতি গৌরববোধ করতে পারে। যে সুযোগটা রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে নাও হতে পারে। আমি এর মাধ্যমে রাজনৈতিক নেতাদের ছোট করছি না। আমি এখানে উদাহরণটা এরকম যে একজন রাজনৈতিক নেতার প্রলিফিক বা খুব বেশি সুন্দর সাজানো গোছানো সফল জীবন নাও হতে পারে। হ্যাঁ? উনি তো একজন রাজনীতিবিদ। রাজনীতির মাঠ থেকে উঠে আসেন। জনগণের নির্বাচন থেকে উঠে আসেন। কিন্তু যেহেতু আমাদের এমন কোন প্রেসিডেন্ট নির্বাচন করার সুযোগ রয়েছে যে প্রেসিডেন্টকে নিয়ে দেশের তরুণ প্রজন্ম গৌরববোধ করতে পারে। যেমন ভারতের কথা যদি আমি বলি, তাদের অনেকগুলো প্রেসিডেন্ট আছে যাদের কথা সারা পৃথিবী জানে। তোর মধ্যে একজনের কথা তো আমরা সহজেই বলতে পারি। তিনি হলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। যাকে আমরা বলতে পারি যে সারা পৃথিবীর একজন আ ফিগার, সারা পৃথিবীর একজন প্রখ্যাত ব্যক্তিত্ব। হ্যাঁ? আ যিনি সারা পৃথিবীতে এক নামে সশ্রদ্ধ চিত্তে যাকে সবাই সম্মান করে। হ্যাঁ? তারপর আমরা বলতে পারি আ আপনার দ্রৌপদী মুর্মুর কথা, বর্তমান প্রেসিডেন্ট। যিনি তৃণমূল থেকে উঠে এসেছেন এবং অনেক আ সফল একজন নারী, যিনি পুরুষ ভারতের এখন প্রেসিডেন্ট হিসেবে নিজেকে অলংকৃত করেছেন। তো কিন্তু যদি বাংলাদেশের যে প্রেসিডেন্টদের তালিকা, রাষ্ট্রপতির তালিকা সেখানে যদি আমরা দেখি আমরা খুব বেশি আ তেমন কিছু দেখতে পাবো না যেটা নিয়ে আমরা আ গৌরব বোধ করতে পারি আরকি, হ্যাঁ? সো আমরা সেজন্য মূলত বাংলাদেশের আ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আমার অনেকগুলো ইচ্ছে কিংবা অনেক ধরনের স্বপ্ন কিংবা অনেকগুলো ভাবনা আমার মধ্যে কাজ করছিল। আ
অনেক বছর ধরে যে আমাদের কি এমন একজন রাষ্ট্রপতি হতে পারে না যাকে নিয়ে আমরা খুব বেশি গৌরববোধ করতে পারি। আমরাও বলতে পারি যে আমাদেরও এমন একজন রাষ্ট্রপতি রয়েছেন যাকে নিয়ে আ আমরা সব জায়গায় বুক ফুলিয়ে বলতে পারি যে আমাদের রাষ্ট্রপতি একজন 2nd ডিভিশন পাস কিংবা উনি এরকম কথাগুলো যাতে আমাদের শুনতে না হয়। ঠিক আছে? সেভাবেই আমি ভাবছিলাম আরকি। তো কেন আমি ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে খুব বেশি আ মানে ইচ্ছুক বা অনেক বেশি আকাঙ্খা যে উনি বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হন। এটার কারণ হচ্ছে ১ম কারণ হচ্ছে উনি একজন নারী। আমার খুব ইচ্ছে যে বাংলাদেশের একজন নারী রাষ্ট্রপতি হোক। পৃথিবীতে পরিবর্তন তখনই আসে যখন আমরা পরিবর্তনগুলোর জন্য নিজেদেরকে প্রস্তুত করি এবং পরিবর্তন দেখার জন্য আশা আকাঙ্খা পোষণ করি। আশা আকাঙ্খা পোষণ না করলে কোনদিনই পরিবর্তন আসে না। পরিবর্তনগুলো আ দৃশ্যমান হয় না। আমি যদি স্বপ্নই না দেখি তাহলে আমি পরিবর্তন কিভাবে আনবো? তাহলে পরিবর্তনটা আনার জন্য ১ম এ স্বপ্ন দেখতে হবে। সো আমি স্বপ্ন দেখি যে বাংলাদেশে একজন নারী রাষ্ট্রপতি হোক। যেমনিভাবে আমি স্বপ্ন দেখি বাংলাদেশে একজন নারী প্রধান বিচারপতি হোক। কারণ আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখার জন্য সেই সাহসটুকু অর্জন আমরা করেছি। এখন স্বপ্ন দেখার সময়। একই সাথে স্বপ্ন বাস্তবায়ন করার সময় নিজ লেভেল থেকে। যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষমতা তো নাই, ভোট দেওয়ার ক্ষমতাও যেহেতু আমার নেই, আমি অন্তত স্বপ্নটুকু দেখতে পাই। সো যেটা বলছিলাম, ২য় যে কারণটা সেটা হচ্ছে যে আমি চাই যে আমরা এইচএসসি পাস, ডিগ্রিতে 2nd ডিভিশন, আ ডিগ্রিতে কোন এক সাবজেক্টে ফেল করা, প্রেসিডেন্ট তো অনেক পেলাম। এবার আমরা একটু আ ব্রিলিয়ান্ট কাউকে প্রেসিডেন্ট হিসেবে একটু দেখি কেমন হয়। যদি উনার ব্যাপারে আমরা একটু বলতে পারি তাহলে আমরা দেখব যে উনি আ আপনার আ এসএসসি পাস করেছেন। আ অকল্পনীয় রকম ভালো রেজাল্ট উনার। যে রেজাল্ট খুব কম মানুষেরই হয় আরকি। উনি এসএসসিতে আ স্ট্যান্ড করেছিলেন। সে যুগে এটাকে স্ট্যান্ড বলা হতো, যেটা কেন্দ্রীয়ভাবে প্রত্যেক শিক্ষা বোর্ডে একটা করে আ লিস্ট প্রকাশিত হতো। সেই লিস্ট অনুসারে আরকি। তো উনি ১৯৮৩ সালে ঢাকা বোর্ডে আ আ মানবিক বিভাগ থেকে অর্থাৎ আর্টস থেকে এসএসসি পরীক্ষায় ১ম স্থান পান। অর্থাৎ ফার্স্ট স্ট্যান্ড। আর ১৯৮৫ সালে একই শিক্ষা বোর্ড থেকে মানবিক বিভাগে ২য় স্ট্যান্ড করেন। অর্থাৎ 2nd স্ট্যান্ড করেন, ৩য় স্থান পান। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি-তে এবং ৯০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম এ ফার্স্ট ক্লাস ফার্স্ট। অর্থাৎ উনি এলএলবি-তেও ফার্স্ট ক্লাস ফার্স্ট, এলএলএম এও ফার্স্ট ক্লাস ফার্স্ট। এবং উনি একজন কমনওয়েলথ স্কলার। আপনারা যারা জানেন, যারা কমনওয়েলথ স্কলারশিপ এর জন্য এপ্লাই করেন জানেন। ইটস এ ড্রিম। এরপর উনি আ যুক্তরাজ্যের তথা পৃথিবীর একটা নামকরা বিশ্ববিদ্যালয় এসেক্স ইউনিভার্সিটি থেকে আ সাংবিধানিক আইন ও মানবাধিকার বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর বাইরে উনার আরো অনেকগুলো ক্যারিয়ার রয়েছে। যেমন উনি একজন বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন লয়ার। উনি একজন নির্বাচিত সংসদ সদস্য। উনি আ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া উনি আ আন্তর্জাতিক অনেকগুলো সংগঠন বা সংস্থার সাথে উনি আ জড়িত ছিলেন। এর বাইরে হচ্ছে উনি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুধু তা নয়, উনি যখন স্পিকার নির্বাচিত হন, তখন উনার বয়স ছিল ৪৬ বছর। উনি বাংলাদেশের সবচেয়ে আ আ কনিষ্ঠতম স্পিকার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আ একজন প্রেসিডেন্ট যিনি বাংলাদেশের ১ম নাগরিক। আপনি দেখবেন উনি যখন কথা বলে আপনার মনে হবে যে একটা একটা ইটস লাইক অ্যান অ্যাঞ্জেল। কি সুন্দর করে কথা বলছেন, কি সুন্দর করে মানুষের সাথে আচরণ করছেন। আপনার মনেই হবে যে এমন একজন মানুষ যদি প্রেসিডেন্ট হয় কি সুন্দর দেখায়। আ এবং উনার যে কি বলবো, উনার যে ব্যক্তিত্বের মধ্যে যে আ
ব্যক্তিত্বের মধ্যেই প্রকাশ পায় যে উনি একজন মানবিক মানুষ। আ আমি এর মাধ্যমে বলছি না যে আমাদের আগের প্রেসিডেন্ট অমানবিক ছিলেন। হ্যাঁ, নিঃসন্দেহে আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কোনোভাবেই মানবিক প্রেসিডেন্ট বলতে পারি না। যিনি হত্যার পর হত্যা, হত্যার পর হত্যা, হত্যার পর হত্যার পরিকল্পনা আর আ মহাপরিকল্পনা করেন তাকে কোনোভাবে আমরা মানবিক প্রেসিডেন্ট বলতে পারি না। আ এরশাদ বিশ্ববেহায়া এরশাদ, জগতের প্রখ্যাত লম্পট, বিশ্ববেহায়া, চরিত্রহীন, নিমক হারাম এরশাদও আমাদের প্রেসিডেন্ট ছিলেন। তো উনাকে তো আর ভালো লোক বলা যাবে না, মানবিক লোক বলা যাবে না। উনাকেও আমি লুচ্চা, বিশ্ববেহায়া, অসৎ চরিত্রবান, নিমক হারাম হিসেবে আখ্যায়িত করব। আর মানসিকভাবে অসুস্থ বলা যেতে পারে। সো আ সেটা আরকি। সো আমি প্রাণ থেকে চাইবো যে এমন একজন মানুষ যিনি রবীন্দ্র নজরুল চর্চা করেন, যিনি সুবোধ, যিনি সংস্কৃতিবান, যিনি সুন্দরভাবে কথা বলেন, শুদ্ধ বাংলায় কথা বলেন, যিনি মেধাবী, যিনি একটা ভালো পরিবার থেকে এসেছেন, যিনি মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন, যিনি সুন্দর করে কথা বলেন, যিনি আ অনেক বেশি দেশকে নিয়ে ভাবার সুযোগ রয়েছে যেহেতু উনার জানার পড়ালেখার গণ্ডিটা অনেক বড়। উনি আন্তর্জাতিক অনেকগুলো সংগঠনের সাথেও জড়িত ছিলেন। সেজন্যই আমি চাইবো যে বাংলাদেশের পরবর্তী পররাষ্ট্র আ আ সরি রাষ্ট্রপতি হোক ডক্টর শিরীন শারমিন চৌধুরী। আ দেখা যাক আমার ইচ্ছাটা পূরণ হয় কিনা। যদি ইচ্ছাটা পূরণ হয় অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।